নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। কি একটু অন্যরকম লাগছে আজকে শুনতে? আজকে অন্যরকম লাগার কারণ হচ্ছে জেনারেলি আপনারা যেটা শুনে থাকেন প্রত্যেকটা ভিডিওর শুরুতে, সেটা রেকর্ড করা। আর আজকে আমি একটা আনকাট অডিও নিয়ে বসেছি। অনেক কিছু কথা বলবার রয়েছে, অনেক কিছু কথা আলোচনা করবার রয়েছে, সেই কারণে এই ভিডিওটা করা। ভিডিও মানে অডিও করা। আমি ক্যামেরার সামনে খুব একটা কমফর্টেবল নই, ঠিক আছে? তো সেই জন্য ভাবলাম অনেক কিছু থাকবে। আপনারা এই ভিডিওটা আনন্দ কথার সেগমেন্টে দেখবেন, কারণ শেষ কিছু মাসে আমার সঙ্গে এমন অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। লাস্ট অনেক দিন আগে একটা ঘটনা আমি দিয়েছিলাম, যেটা আমি আনকাট বলেছিলাম। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, এই অডিওটা আমি এখন বলা শুরু করছি, আনকাট হবে, অনেক রকম কথা থাকবে। সুতরাং হাতে সময় বেশি থাকলে তবেই শুনতে বসবেন, বেশি সময় নিয়ে। অর্ধেক শুনলে বুঝতে পারবেন না। আর আজকের অডিওটা বেশ অনেকক্ষণেরই হবে, তো শুনতে থাকুন। আজ বেশ কিছুদিন হলো আমি ফিরেছি। আপনারা হয়তো সকলে জানেন না, কিছু কিছু জন জানেন। প্রথমেই আপনাদের সকলকে জয়গুরু এবং থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে জুড়ে থাকবার জন্য। আমি লাস্ট যে ভিডিওতে নিজে থেকে কথা বলেছিলাম, সেই ভিডিওতে মনে হয় যখন সেই ভিডিও গেছিল তখন 300-র আশেপাশে সাবস্ক্রাইবার্স ছিল। এখন কারেন্টলি রয়েছে 541 জন সাবস্ক্রাইবার্স। আর এই পুরোটার মাঝে গ্যাপ হচ্ছে বড় জোর 4 থেকে 5 মাস। আপনাদের সকলের প্রার্থনায়, ভালোবাসায়, আশীর্বাদে আজ এই 5 মাসের মধ্যে এতখানি গেইন করা আমার পক্ষে সম্ভব হয়েছে। আমার চ্যানেলে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদেরকে আমার প্রণাম জানাই এবং ছোটদেরকে আমার ভালোবাসা। এই সবটাই সম্ভব হয়েছে বেশ কিছু মানুষদের জন্য, যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে গেছেন, আমাকে উৎসাহ দিয়ে গেছেন নতুন করে কাজ করবার জন্য। এর মাঝে আমি একটা নতুন সিরিজ শুরু করেছিলাম, সেটা হচ্ছে দেওঘরের গপ্প। এই সিরিজটার যখন আমি শুরু করেছিলাম, আমি না কাউকে সিরিজটার সম্পর্কে কিছু জানাইনি। তো হঠাৎই মনে হয়েছিল শুরু করার কথাটা। শুরু করবার পরে যখন আস্তে আস্তে দেখলাম জিনিসটা গ্রো করছে, পরম পূজনীয় শুভ দাদাকে আমি বিষয়টা নিবেদন করি এবং ওনার অনুমতিতেই শুরু করি আলোচনা প্রসঙ্গের আলোচনা ধরে ধরে কাজগুলো শুরু করার। আমি কালকে রাতে একটা ক্যালকুলেশন করছিলাম, যদি আমরা ঠিকভাবে আলোচনা প্রসঙ্গের আলোচনাগুলো তুলে ধরতে পারি দেওঘরের গপ্পে, তাহলে প্রথম খণ্ড শেষ করতে মোটামুটি জুন মাস অবধি সময় লাগবে আমাদের। এর মধ্যে 50টা পর্ব কমপ্লিটও হয়ে যাবে। আচ্ছা, এবার বলি যে এত শান্ত মতো আজকে ভিডিও করতে বসার কারণ, আমি আজকে বাড়িতে রয়েছি, বহুদিন পর বাড়িতে রয়েছি, সেমিস্টারের ছুটিতে রয়েছি। বেশি দিন নেই, আর 1 সপ্তাহ মতো ছুটির আছে, তারপরে আবার চলে যাবো, আবার একই রেকর্ড শুনতে হবে আপনাদের। যাই হোক, আজকে বেশ কিছু কথা বলবো। হঠাৎ করে আনন্দ কথার সেগমেন্টে এমন একটা ভিডিও দেওয়ার কারণ কি? প্রথমত যারা এতদূর শুনেছেন তাদেরকে বলি, আমাদের চ্যানেলে আনন্দ কথা বলে একটা সিরিজ চলে, যেখানে আমি বলি আপনাদের জীবনের কোনো একটা আনন্দের ঘটনা আপনারা আমাদেরকে লিখে পাঠাতে পারেন, মেল করতে পারেন। মেল অ্যাকাউন্ট দেওয়া রয়েছে ডেসক্রিপশানেও এবং থাম্বনেলেও। মেল করে টাইপ করে পাঠাবেন। এরপর আমরা সেই আনন্দের ঘটনা সিলেক্ট করব, করে আমি সেটাকে ভয়েস ওভার করব, পাঠ করব, করে আপনাদের মাঝেই পৌঁছে দেব। এটা কোনো পেইড কাজ নয়। আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি, আর পড়তে গিয়ে এবং পড়ার আগে পুরো বিষয়টা নিয়ে ঘাঁটতে গিয়ে আমার মনে হয় আজকালকার দিনে আমরা বড্ড নেগেটিভ হয়ে যাচ্ছি। তার চেয়ে বড় কথা, আমরা উল্টো দিকের মানুষটার ভালো একেবারেই দেখতে পারি না। একটু প্র্যাকটিস করা যাক পজিটিভিটি। তো আপনার জীবনে যদি কোনো আপনার মেমোরেবল ঘটনা থাকে, কোনো স্মরণীয় ঘটনা থাকে, আপনি বাংলায় লিখতে পারেন, একদম খুব সোজা ভাষায় আপনার মতো করে আপনার নিজের মনের কথা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমি সেটা ভয়েস ওভার করে পাঠ করে গল্পের মতো করে শোনাবো।
সকলের কাছে, এই চ্যানেলে যারা যারা ভিউয়ার রয়েছেন প্রত্যেকে শুনতে পাবেন, এবং পরবর্তীকালে এই ভিডিও, এই চ্যানেল যার যার কাছে পৌঁছবে তারা সকলেই শুনতে পাবেন। সুতরাং আপনার হারিয়ে যাওয়া মনের কথা এখন আর হারিয়ে যাবে না, এখন মানুষের সামনে আসবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি বলি কয়েকটা কথা। আপনারা সকলেই জানেন আমি বাড়িতে থাকি না, বাড়ির থেকে দূরে। আমার বাড়ি কৃষ্ণনগর, এখানে আমার ফ্যামিলি থাকে, আমার পরিবার থাকে এখানে। আমি এখানে থাকি না, আমি থাকি বারাসাতে, নর্থ চব্বিশ পরগনা। ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে আমি সাইকোলজি অনার্স নিয়ে পড়াশোনা করছি। এইটা পড়তে গিয়ে আর পড়তে যাওয়ার আগেও এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যাতে আমি বুঝতে পেরেছি যে ঠাকুর যখন আমাদের দায়িত্বটা হাতে করে তুলে নেন না, তখন কোনো কিছু না ম্যাটার করে না লাইফে, জাস্ট নাথিং, কিচ্ছু ম্যাটার করে না লাইফে। ঠিক আছে? আমি যখন সাইকোলজি পড়তে যাব ভাবছি, আমি পূজনীয় শুভদাদাকে পুরো বিষয়টা নিবেদন করি। উনি আমাকে একটা কথা বললেন যে দেখ, তোর যদি ইচ্ছে হয় সাইকোলজি পড়বার, তুই নিশ্চয়ই পড়বি। তুই অনেক জায়গায় কোথায় কোথায় পড়ছিস, প্রথমে জিজ্ঞেস করলেন কোথায় কোথায় ভর্তি হবি, কোথায় কোথায় দেখেছিস। আমি বলেছিলাম কলকাতা অ্যামিটির কথা বলেছিলাম, আর ব্রেনওয়্যার ইউনিভার্সিটির কথা বলেছিলাম। তো পিসেমশাই বললেন যে তোমার তোর সুবিধাটা কোথায় হচ্ছে। তো আমি বললাম যে অ্যামিটির থেকে আমার মনে হয় ব্রেনওয়্যারে গেলেই ভালো হবে। তার কারণ আমি যখন সিলেবাসটা দেখেছিলাম, আমাদের সাবজেক্ট লিস্ট যখন ওয়েবসাইট থেকে নামিয়ে দেখেছিলাম, তখন দেখেছিলাম আমাদের দুটো পেপার রয়েছে। একটা হচ্ছে সিনেম্যাটিক সাইকোলজি, একটা হচ্ছে সাইকোলজি অফ অ্যাডভার্টাইজমেন্ট। এই দুটো সাবজেক্ট গোটা ভারতবর্ষে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি ছাড়া আর কোথাও পড়ানো হয় না। আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল বিষয়টা ওনাকে বললাম যে এরকম ব্যাপার, আমি এখানে ভর্তি হতে চাই, আমি কি যাব, আমার যাওয়া উচিত? মানে রিয়াকশানটা ছিল এরকম কি, গ্রেট আইডিয়া, তুই যা, তুই ওখানেই যা, ওখানেই তোর ভালো হবে, তুই দুহাত তুলে চলে যা, বাকি তুই যেখানে যাবি ঠাকুর তোর সঙ্গে রয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবি, তুই যেখানেই যাস না কেন, জীবনে যতদিন বাঁচবি ঠাকুরের কাজে নিজেকে লাগিয়ে যাবি। আমি জানি না, এই জন্যই মনে হয় বলেন যে আগে থেকে সব কিছু ঠিক করা থাকে। সত্যিই তাই, আগে থেকেই সব কিছু ঠিক করা থাকে, কারণ এখানে আসার পরে যে যে ঘটনাগুলো ঘটেছে আমার সাথে, সেগুলো ঠাকুরের কৃপা ছাড়া আর কিছু নয়। এবারে আস্তে আস্তে ঠিক হলো আমি ওখানে যাব, এবার ওখানে থাকার ব্যবস্থা করতে হবে। এখান থেকে তো ওখানে রোজ রোজ যাতায়াত করা সম্ভব নয়। তা আমাদের ইউনিভার্সিটি থেকেই কিছু কিছু জায়গার আমরা খোঁজ পেয়েছিলাম। তো সেই সমস্ত জায়গাগুলোতে গিয়ে না খুব একটা পছন্দ হলো না, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তো এবার আমি জিনিসগুলোকে বলি আস্তে আস্তে, পরে আমি কানেক্ট করেছিলাম, পরে আমি বুঝতে পেরেছিলাম যে কী করে জিনিসগুলো হচ্ছে। অদ্ভুত ব্যাপার একেবারে। আমার দিনটা ঠিক খেয়াল নেই, তবে দিনটা শুক্রবার ছিল, এটা মনে আছে। আমি, আমার মা, আমার বাবা প্রথমবার বারাসাতে গেলাম। জায়গাটা একদম নতুন। যে সমস্ত জায়গার আমরা কন্ট্যাক্ট নিয়ে এসেছিলাম, সেই সমস্ত জায়গাগুলোতে ফোন করে বেশ 2-3টে জায়গা দেখা হলো। আমার পছন্দ হলো না, মায়েরও পছন্দ নয়, সে খুব ছোট জায়গা, ওরকম জায়গায় থাকা যায় না। ঠিক আছে, খাওয়া দাওয়ারও সমস্যা। এখন 2-3টে জায়গা দেখে বেরোচ্ছি, এক ভদ্রলোক টোটো নিয়ে দাঁড়িয়ে আছেন। আমাকে ডেকেই জিজ্ঞাসা করলেন যে তোমরা থাকার জায়গা পেয়েছো? আমি বললাম কি যে না, এখনও পাইনি, খুঁজছি। বলছেন যে আমার চেনা একজন দাদা আছে, এই পাড়াতে বাড়ি, তা তোমরা কি দেখবে? উনি খুঁজছিলেন। প্রতি বছর ওনার একটা জায়গা পার্ট আছে বাড়িতে, ওখানে উনি হয় 2জন ছেলেকে ভাড়া দেন, নয় 2জন মেয়েকে ভাড়া দেন। আমি বললাম যে নেব কি নেব না তো বলতে পারছি না, একবার গিয়ে দেখা যাক কীরকম কী জায়গা। গিয়ে ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছে। আমি ওনার নাম নেব না, বেশ সম্ভ্রান্ত পরিবারের, বনেদি পরিবারের একজন মানুষ, শরৎ শিল্পী, এটা একটা আর্টিস্টিক ফ্যামিলি।
তো বেশ ভালোই। তা কথায় কথায়, আমার বাবা হচ্ছেন পেশায় ট্যাক্স কনসালটেন্ট, কথায় কথায় বেরোলো যে ওই ভদ্রলোক যার বাড়িতে আমরা গেছিলাম তারই বোনের হাজব্যান্ড আমার বাবার ক্লায়েন্ট। তো এই কথা বেরোতে বেরোতে হঠাৎ করে হলো কি যে না, তাহলে আপনারা আমাদের চেনা জানা আছেন, এই জায়গাটায় আমরা ফাইনাল করে যাচ্ছি। তা ইতিমধ্যে আমাদের সোনাই দিদি সঙ্গে আমার কথা হয়েছিল যখন এখানে আমি ভর্তি হব। সোনাই দিদিকে বলেছিলাম যে তোমরা তো অনেক ডিপি ওয়ার্কে যাও, আমি সত্যি বলছি আমার ডিপি ওয়ার্কে যাওয়া হয় না, আমি চিনি না কাউকে, আমি সত্যি কাউকে সেরকম লোকজনকে আমি চিনি না, দাদাদের অত চেনা নেই আমার কেউ। তা সোনাই দিদিকে বলেছিলাম, দিদি তোমরা তো অনেক ডিপি ওয়ার্কে যাও, ওইদিকে অনেকজনকে চেনো, তা এরকম আমি ব্রেনওয়ারে ভর্তি হচ্ছি, একটা থাকার জায়গার ব্যবস্থা করতে পারবে, মানে খোঁজ দিতে পারবে কি? তো আমাকে সোনাই দিদি বলেছিলেন যে আমাদের সঙ্গেই ভয়েস ওভার করেন এক দাদা আছেন, প্রমিত দা, বলছে প্রমিতেরই তো বাড়ি বারাসাতে, ঠাকুরের কি কৃপা দেখ, তুইও ওখানেই যাবি, প্রমিতকে জিজ্ঞাসা কর, ও বলতে পারবে। আমি তো প্রমিত দাকে জিজ্ঞাসা করলাম, তো প্রমিত দা তখনই এক দাদার নাম্বার দিলেন, তিনি হচ্ছেন প্রীতিভূষণ দা, তার বাড়ি হচ্ছে ত্রিপুরায়, দাদাটা আমাদের ইউনিভার্সিটিতে পড়েন, আমার থেকে সিনিয়র। এর ইতিমধ্যে আমার প্রীতিভূষণ দার সঙ্গে কথা হয়েছে ওখানে যাওয়ার আগে। প্রীতিভূষণ দা বলেছিলেন যে তুমি দেখো, আমিও দেখছি, আমি খোঁজ পেলে তোমাকে জানাবো, আর তুমি যদি খোঁজ পাও তাহলে আমাকে জানিও, তাহলে সেরকম ব্যবস্থাই করা হবে। তা কি মন হলো, আমরা স্টেশনে ফিরছি, যখন সব ঠিকঠাক হয়ে গেল তখন প্রীতিভূষণ দাকে আমি ফোন করলাম, করে বললাম দাদা আমার থাকার জায়গা ঠিক হয়ে গেছে, তোমাকে আর দেখতে হবে না, এরম বললাম। ভালো, বলা হলো, বাড়ি চলে এসেছি খুশি মতো, খুব তো খুশি, থাকার জায়গা ঠিক হয়ে গেছে, এবার অ্যাডমিশন নিতে যাব। অ্যাডমিশন আগে নেওয়া যেত, কিন্তু মা বলছিলেন যে অ্যাডমিশন আগে থাকার জায়গা ঠিক কর, নাহলে কোথায় থাকবি গিয়ে, তাই না? সেটা অ্যাডমিশন হচ্ছিল না। আচ্ছা, এবার 15ই জুলাই আমার অ্যাডমিশনের ডেট, তার আগে একটা শুক্রবারে আমি গেছি। ভালো, এখন শুক্রবার মাঝের শনিবার একটা দিন গেছে, রবিবার দিন বেলা 11টা নাগাদ আমি কোনো একটা স্ক্রিপ্ট পড়ছিলাম, হঠাৎ করে ওই ভদ্রলোক যার বাড়িতে থাকার কথা হয়েছে তিনি করলেন আমাকে টেক্সট হোয়াটসঅ্যাপে। উনি লিখলেন যে আমার কিছু পার্সোনাল কারণে আমি তোমাকে আমার থাকার জায়গাটা ভাড়া দিতে পারবো না, তুমি প্লিজ অন্য কোথাও দেখো। এত খুশি হয়ে, এত ফাইনাল করে, এত নিজের লোক দেখে, এইরকমভাবে থাকার জায়গা যেখানে কাউকে চিনি না, এইভাবে একজন চেনা মানুষ বেরিয়ে গেল, সব কিছু ঠিক হয়ে গেল, হওয়ার পর জায়গাটা ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, তো আমি কি করব না করব ভেবে পাচ্ছি না, করতে করতে প্রীতিভূষণ দাকে ফোন করলাম, দাদা এরম এরম ব্যাপার, আমার থাকার জায়গা লাগবে ইমিডিয়েটলি, কারণ এখন সব ফাইনাল, নাহলে আমাকে অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে, কিছু করার নেই। তা দাদা আমাকে তখন একটা দিদির নাম্বার দিলেন, দিয়ে বললেন যে মেয়েটা সৎসঙ্গী, এদের একজন রুমমেট লাগবে, তুমি ওর সঙ্গে কথা বলো। আমার পাশের ঘরে দিদিটা থাকে, স্বস্তিকা দি, খুব ভালো, খুব সাপোর্টিভ। আমি ফোন করলাম, সোমবারেই গেলাম ঘর দেখতে, ফাইনাল হলো জায়গাটা। এই পুরো জিনিসটা তখন আমি বুঝতে পারিনি, পরে যখন আমি কানেক্ট করছি বিষয়টা তখন আমি বুঝলাম যে যদি সত্যি ঠাকুরের কৃপা না হতো তাহলে ওই একটা অচেনা জায়গায় হঠাৎ করে টোটো নিয়ে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, তিনি ডেকে আমার থাকার জায়গা ঠিক করাতেন না, সব ফাইনাল হয়ে চলে এলো, তারপরে জায়গাটা ক্যান্সেল হলো, নিশ্চয়ই ওখানে কোনো খারাপ কিছু ছিল, ওই জায়গাটায় থাকলে আমার ভালো হতো না, সে কারণে জায়গাটা ক্যান্সেল হলো। এবং ক্যান্সেল হওয়ার পরে যেখানে এসে জায়গাটা ঠিক হলো সেখানে জায়গাটা আরও ভালো, একদম রাস্তার ওপরে, সেখান থেকে হাঁটা পথে সব জায়গায় যাওয়া যায়, সেটা আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস হোক, বা কোনো হসপিটাল হোক, বা ডাক্তারখানা হোক, বা স্টেশন হোক, বা সুপার মার্কেট SVF হোক, সবটাই হাঁটা দূরত্বে 15-20 মিনিটের মধ্যে যাওয়া যায়, খুব ভালো, একদম বাড়ির কাছে বাজার, খুব সুন্দর জায়গা। আমার জায়গা হলো একদম 5 তলার ওপরে ফ্ল্যাটে। ঠিক আছে, ওপরে উঠতে একটু কষ্ট, বেশ এখন পায়ে হেঁটে ওঠার বয়স, এখন উঠে যাবো, কোনো ব্যাপার না, 4 বছরে কোনো সমস্যা হবে না। ওই জায়গায় ফাইনাল হলো। 15ই জুলাই আমরা গেলাম অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশনের দিনও যিনি স্যারেরা ছিলেন তাদের সঙ্গে আলাপ হলো
জায়গাটা খুব সুন্দর, আমার পছন্দও হলো। সব কিছু ফাইনাল করে সেদিনকে গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল, কিছু বেডিং নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলো ঘরে রেখে আসা হলো। এইবার সমস্যা হচ্ছে, একটা চৌকি লাগবে, একটা পাখা লাগবে। এখন পাখা আর চৌকি কোত্থেকে জোগাড় হবে? স্বস্তিকা দিদিরা বললো যে আমরা আছি, কোনো সমস্যা নেই, আমরা দেখছি। কিন্তু ওদেরও পরীক্ষা শেষ হয়েছে তখন সবে, ওরাও বাড়ি যাবে, সুতরাং যদি চৌকি বা ফ্যান আনা হয় তাহলে রিসিভ করার কেউ থাকবে না। বাড়িতে এলাম, এটাও একটা চাপ। তো বাড়িতে আসার পরে যখন কথা হচ্ছে, তখন এখন মা তো একটা করে দিন এগোচ্ছে, মা টেনশন বাড়ছে মায়ের। সেদিনকে শনিবার সন্ধ্যাবেলা মা আমাকে বলছেন, ওদেরকে ফোন কর, ওদেরকে জানতে চা ওদের কাছে, নাহলে গিয়ে থাকবি কোথায়? ওরা তো কেউ থাকবে না, তোর আগে কলেজ শুরু হবে, তাহলে একটা খাটের ব্যবস্থা না করলে তুই গিয়ে শুবিটা কোথায়? হ্যাঁ, লজিক্যাল কথা। তো স্বস্তিকা দিকে ফোন করলাম, করে বললাম যে একটুখানি দেখো বিষয়টা কি হবে না হবে, নাহলে মা খুব রাগারাগি করছে, আমি গিয়ে শুরুটা করব কি করে? একই সঙ্গে ঠাকুরের কাছে প্রার্থনা করে একটাই কথা বললাম, ঠাকুর দেখো প্লিজ, মানে এমন কোনো কাণ্ড ঘটিও না যেখানে আমার জন্য বাবা মাকে বিপদে পড়তে হয়, তাই না? কারণ আমি চাই না আমি বাইরে পড়তে যাচ্ছি তাই নিয়ে বাবা মাকে কোনো সমস্যা পোহাতে হোক। জিনিসটা পছন্দ করছেন না একেতেই, আমি বুঝতে পারছি না, আমি খুব কনফিউজ ছিলাম। আমি গিয়ে প্রার্থনা করেছি, ঠাকুর প্লিজ এরকম কিছু হতে দিও না যেখানে আমার জন্য বাবা মাকে কোনো সমস্যায় পড়তে হয়। এর পরের দিন ছিল রবিবার। হ্যাঁ, আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া ছিল, আমি চলে যাব, তার জন্য বেশ কাকুমণিদের ঘরে খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। সেদিনকে মনে আছে আমার কী খাওয়া হয়েছিল, পোলাও, শাহি পনির, আলুর দম, দারুণ রান্না হয়েছিল সেদিন। খাওয়া দাওয়া হলো, তারপরে বসে আছি, ছেলেপিলে সব বসে আছি, গল্প করছি। হঠাৎ করে স্বস্তিকাদি ফোন করেছে আমাকে। কি অসময়ে ফোন করছে কেন এখন? ফোনটা ধরলাম, ধরে বললাম কি হয়েছে? বলছে যে শোন, সুতৃষ্ণা আছে, স্বস্তিকাদির রুমমেট, হ্যাঁ সুতৃষ্ণা আছে, আজকে কাকুকে একটা অ্যামাউন্ট বললো পাঠিয়ে দিতে বল, খাটটা আজকে রিসিভ করে নেবে। আচ্ছা, খাটের ব্যবস্থা হয়ে গেল অদ্ভুতভাবে। আমার তখন গায়ে কাঁটা দিচ্ছে লিটারেলি। কী হচ্ছে, কিভাবে হচ্ছে আমি জানি না। এবার থাকলো পাখার ব্যবস্থা কী হবে? পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি, মানে সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাড়িতে বাপিদা এসছে। বাপিদা হচ্ছে ইলেকট্রিশিয়ান, আমাদের বাড়ির যত রকম ইলেকট্রিকের কাজ বুড়ো কাকা আর বাপিদা করে। বাপিদা এসছে, বাপিদা এসে বাবার পুরনো অফিস ঘরের ফ্যানটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করছে। যে কী হয়েছে বাবা, এরকম কী ব্যাপার? বাবা বলছে, আর নতুন করে ফ্যান কিনতে হবে না, এই ঘরটা তো ইউজ হয় না, এই ঘরে পাখাটা এমনিই রয়েছে, এটাই খুলে নিয়ে যাস, তাহলেই সুবিধা হবে। ঠিক আছে, তা ভালো, সেটাও ভালো মতো হয়ে গেল, পাখার ব্যবস্থাও হয়ে গেল, সব ঠিকঠাক হয়ে গেল। এইবার আমি বারাসাত পৌঁছালাম 4 অগস্ট, 5 তারিখ থেকে ক্লাস করব। কিন্তু দুর্ভাগ্যবশত 4 তারিখ রাত, 5 তারিখ পাঁচ তারিখ সকাল থেকে আমার বেঘোরে জ্বর, ভয়ঙ্কর জ্বর আমার, মানে এত জ্বর বলে বোঝানো যাবে না। নতুন জল হাওয়ায় এসে সাংঘাতিক অসুস্থ হলাম। আমি যেদিনকে কলেজ গেলাম প্রথম, আমাদের সাইকোলজির ল্যাবে বসানো হয়েছে, বসে আছি, কাউকে তো চিনি না। তো আমাদের ল্যাবের সিস্টেমটা হচ্ছে খুব সরু একটা ঘর, লম্বালম্বি ঘর, ঠিক আছে? তো ঘরটার মাঝ বরাবর অনেক কটা সরু টেবিল রাখা, আর টেবিলের এপাশে ওপাশে চেয়ার রাখা। তো এরকম সিস্টেমে বসে আছি। আমার দুপাশে দুজন, সামনে একটা মেয়ে বসে আছে, পেছনে একটা ছেলে বসে আছে, আমার উল্টো দিকে 2টো মেয়ে বসে আছে। সবার সঙ্গে সবার পরিচয় হতে হতে হঠাৎ জানতে পারলাম আমার সামনে থাকা নন্দিতা, তার পাশে থাকা রেশমি, আর আমার পেছনে থাকা হারজিৎ, যে ছেলেটা, এরা 3জন সৎসঙ্গী, দীক্ষিত। এইবার আমি আস্তে আস্তে বুঝতে পারছি পিসেমশাই আমায় কেন বলেছিলেন দোকানেই তোর ভালো হবে। আস্তে আস্তে একটা গ্রুপ তৈরি হচ্ছে, আস্তে আস্তে সবাইকে চিনছি। সেই তো আমার থাকার জায়গায় ডিপির টিম না থাকলে আমি থাকতে পেতাম না ওখানে, ঠাকুরের কৃপা, যাই হোক। কিন্তু
আমার আমার এত শরীর খারাপ হয়ে গেল, আমাকে সেদিন ফিরতেই হলো। আমি ফিরে গেলাম। 8 তারিখ আমি ফিরলাম। 8 তারিখ ফিরছি। ফিরে তো ডাক্তার দেখিয়ে একবারে বাড়ি এসেছি। প্রেশার সাংঘাতিক লো হয়ে গেছে, সে যা তা অবস্থা একেবারে। দিয়ে এবারে 15ই আগস্ট, 15ই আগস্ট বাড়িতে মাতৃ সম্মেলন। মানে আমি জানতাম বাড়িতে একদিন মাতৃ সম্মেলন হবে, আর আমি চলে যাব বলে আমার খুব দুঃখ হচ্ছিল যে বাড়িতে মাতৃ সম্মেলন হবে, আমি থাকতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমি জানতে পারলাম যে 15ই আগস্ট মাতৃ সম্মেলন হবে, আর আমি যথেষ্ট অসুস্থ। 15 তারিখ অবধি আমাকে থাকতেই হবে, পুরো বেড রেস্ট দিয়ে দিয়েছিল ডাক্তার। তো আমি 16 তারিখ বাড়ি যাব। 15 তারিখ অবধি আমি থাকলাম। মাতৃ সম্মেলনে খুব হই হই আনন্দ হলো। হওয়ার পরে আমি 16 তারিখ যখন ফিরে গেলাম, তখন ওখানে এমন কেউ নেই যে আমাকে হেল্প করেনি এতদিনের কাজগুলো দিয়ে। যে স্যারের সঙ্গে আমার কথা হয়েছিল, স্যার আমাকে ডাকলেন, ডেকে কথা বললেন কিছু সমস্যা হচ্ছে নাকি। আমি বললাম যে স্যার দেখুন, আমি তো সবেই এলাম, আমি তো ক্লাসই করতে পারিনি, তো দেখি ক্লাস করি। এখন আমি বলতে পারবো না আমার কেমন লাগছে, আমি একদিনই ক্লাস করেছিলাম। এর মাঝে নন্দিতা, রেশমি, হরজিৎ ভাই প্রত্যেকে আমাকে হেল্প করেছে। ওরা ছাড়াও আরও অনেকে যাদেরকে আমি চিনতাম না, প্রত্যেকে আমাকে হেল্প করেছে আমার। এবার আমি যেদিনকে গেলাম সেদিন শুক্রবার, প্রথম ক্লাস। খুব মজা হলো ক্লাসে। আমার খুব ঘুম পাচ্ছিল প্রথম দিন গিয়ে, কারণ একই জ্বর থেকে উঠেছি আর সকালবেলা ঘুম হয়নি। মানে ভোরবেলা ট্রেনে এসেছি, না হলে আমি ক্লাস ধরতে পারবো না 11টার মধ্যে। তো খুব ঘুম পাচ্ছিল। দিয়ে চাটা খেয়ে এলাম, এসে স্যারের সঙ্গে কথা বললাম। বলে সেদিনকে 3টে ক্লাস ছিল, একটা এথিক্সের ক্লাস ছিল, একটা সফট স্কিলসের ক্লাস ছিল, আর তারপরে 2টো ছিল, হেলথ সাইকোলজি আর ইন্ট্রোডাকশন টু সাইকোলজি। তো ইন্ট্রোডাকশন টু সাইকোলজির ক্লাসে কী হয়েছে আর একটা মজা। ইন্ট্রোডাকশন টু সাইকোলজির ক্লাসে বসে স্যার পিপিটি দিয়ে পড়ানো শুরু করেছেন। এবারে আমাদের ইন্ট্রোডাকশন টু সাইকোলজির যে ইন্ট্রোডাক্টরি পার্টটা সেদিনকে পড়ানো হচ্ছে। আচ্ছা, আমাদের যোগাতে একটা পার্ট রয়েছে না, সত্যতম রজগুণ। আমার না চিরকাল ইচ্ছে ছিল আমি আমি এগুলো নিয়ে একটু পড়াশোনা করব, এগুলোকে একটু ঘাঁটবো, এগুলোর মধ্যে কী রয়েছে, এগুলো কী। আমি না দেখছি স্যার পিপিটি খুলে পড়াচ্ছেন ইন্ডিয়ান সাইকোলজি, তার মধ্যে সত্য রজতম গুণ এগুলো কি করে হয়, তামসিক খাবার কোনগুলো, কোনগুলো খেলে আমাদের মাথা গরম হয়ে যায়, এইগুলো পড়াচ্ছেন। ঘরটা অন্ধকার, স্যার প্রেজেন্টেশন দিয়ে পড়াচ্ছে, আমার লিটারালি গায়ে কাঁটা দিচ্ছে। মানে ওই গরমে নন এসি রুমে বসে আমার লিটারালি গায়ে কাঁটা দিচ্ছে। আমি যেগুলো চাইতাম সেগুলোই হচ্ছে, আমাকে সেগুলো মুখ ফুটে কাউকে বলতেও হয়নি, ব্যবস্থাটাই সেরকম হয়ে গেল। আমাকে ধরে ওখানে নিয়ে যাওয়া হলো, নাও বসো, এনজয় করো, এবার তুমি যা চেয়েছিলে তুমি তাই পাবে। কি করে ঠাকুর না বলতে সব বুঝে যান আমি জানি না। এরপরে আস্তে আস্তে আরও দিন যাচ্ছে। সত্যি বলতে আমি ওখানে গিয়ে এত সুন্দর একটা সার্কেল পেয়েছি, আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা মানুষ প্রচণ্ড হেল্পফুল, যে সমস্ত স্যারেরা পড়ান তারাও প্রচণ্ড হেল্পফুল। কোনো সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে শেখাচ্ছে। আমাদের এইচওডি স্যারের থেকে আমি যেটা প্রথম দিন গিয়ে শিখেছি সেটা হচ্ছে যে কেউ তোমাকে তোমার জিনিসটা এসে ধরিয়ে দেবে না। তোমার শিক্ষা নেওয়ার জিনিস চারিদিকে ছড়িয়ে আছে, তোমাকে সেগুলোর তোমার মতো করে তুলে নিতে হবে। যতক্ষণ না তুমি গিয়ে নিজে সেগুলোর উপর ইমপ্লিমেন্ট করছো, নিজে খুঁজে নিচ্ছ, ততক্ষণ কোনো কন্টেন্ট তোমাকে এসে হেল্প করতে পারবে না। তুমি যদি নিজে শিখতে চাও, খুঁজতে তোমাকেই হবে। কোনো স্যার তোমাকে এসে গুলে খাইয়ে দেবেন না এই কনসেপ্টটা খাও, হবে না, ওটা ওটা হয় না। পড়াশোনাটা এমনই জিনিস, তোমাকে নিজেকে করতে হবে, নিজের তাগিদে সেটাকে ছিনিয়ে নিতে হবে। ওই যে একটা জিনিস শিখলাম না, এরপর থেকে স্যারের প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা নতুন নতুন জিনিস আমি বলবো, আমি একটা একটা করে এপিসোডে বলবো, একটার মধ্যে এত কিছু বলা যাবে না, প্রচুর কিছু রয়েছে। এত সুন্দর করে জিনিসগুলো শেখায় ওখানে। এর মধ্যে প্রথম দিন একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে, মানে 5 তারিখ না 6 তারিখ যেদিনকে আমি প্রথম গেলাম জ্বর নিয়ে, আমাদের সফট স্কিলসের একজন মেন্টর এসছেন, বসে আছি, সবাইকে স্যার এসে জিজ্ঞেস করছেন, নাম জিজ্ঞেস করছেন, করে বলছেন যে তুমি সাইকোলজি কেন নিতে চাও। সবার সঙ্গে কথা হতে হতে আমি ছিলাম পেছনের দিকে, তো স্যার আমাকেও দাঁড় করালেন, করিয়ে বাংলাতেই প্রথমে জিজ্ঞাসা করলেন যে
নাম কি, কোথায় থাকো, কোথা থেকে এসেছো, এরকম এরকম যেগুলো বেসিক কোয়েশ্চেন্স হয়। তারপর আমাকে জিজ্ঞাসা করলেন সাইকোলজি তুমি কেন নিয়েছো। আমি দুটো লাইন মনে হয় বাংলায় বললাম, কারণ উনি বাংলায় প্রশ্ন করেছিলেন। তারপরে উনি আমাকে বলছেন যে এবার এই লাইনগুলো ইংলিশে বলো, দিয়ে বাকিটাও ইংলিশেই বলো। আমি একটা পাতি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। আমার আশেপাশে যে কজন বাচ্চা বসে রয়েছে তারা প্রত্যেকে হয় ইংলিশ মিডিয়াম, নয় হিন্দি মিডিয়াম। বাংলা মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল বোর্ড খুব কম বাচ্চা রয়েছে। আর এতক্ষণ ধরে ওদের সঙ্গে স্যার হিন্দি আর ইংলিশেই কথা বলছিলেন। সেখানে দাঁড়িয়ে আমি ইংলিশ, হ্যাঁ ঠাকুরের কৃপায় ইংলিশ যা শিখেছি তাতে একটুখানি, খুব ফ্লুয়েন্ট না হলেও মানুষের বোঝার মতো বলতে পারি, মানুষ বুঝতে পারবে কথা বললে। আর হয়তো একটু ভুল হবে, ভুলটা ঠিক করার জন্যই ওখানে গেছি। আর হচ্ছে হিন্দির হও জানি না, আমি হিন্দির সঙ্গে কোনো টাচই নেই আমার। যাই হোক, তো এবার তুমি থতমতো খেয়ে গেলাম রীতিমতো। স্যার বলছেন যে দুটো কথা বাংলায় বললে এটা এবার ইংলিশে বলো। আমি ভাবছি আমি ইংলিশে কি করে বলবো, আর বাচ্চা সব আমার দিকে তাকিয়ে আছে, ওরা, আমি পিছনে দাঁড়িয়ে আছি, ওরা ঘুরে আমার দিকে তাকিয়ে আছে। এখন বিষয় হচ্ছে যে আমি কি করে বলবো, আমি তো চুপ হয়ে গেছি, পুরো ভয় পেয়ে গেছি। এক কথায় আমি ভয় পেয়ে গেছি, আমি কি বলবো বুঝতে পারছি না। স্যার আমাকে একটুখানি ফ্যামিলিয়ার করছেন জায়গাটার সঙ্গে, বলছেন যে তুমি ধরে নাও এই ঘরে শুধু তুমি আছো আর আমি আছি, বাকিগুলো ব্ল্যাঙ্ক, কেউ নেই। চোখটা বন্ধ করো, ইমাজিন করো এই ঘরে শুধু আমি আছি, তুমি আমাকে বলছো, তোমাকে এখানে জাজ করার কেউ নেই, তুমি বলো এবার। ফ্র্যাকশন অফ সেকেন্ড কী হলো আমি জানি না, আমি জাস্ট চোখটা বন্ধ করলাম, ঠাকুরের নাম করলাম, করে ভাবলাম ওকে স্যার, লেট মি এক্সপ্লেন। তারপরে 2 মিনিট 3 মিনিট টানা বললাম। এখন আর ইংলিশে বলছি না। বলাটার উদ্দেশ্য মানে জিনিসটা এটাই বলেছিলাম ওখানে যে যদিও সাইকোলজি আমার প্ল্যান বি ছিল, তবুও আমি চাইতাম সাইকোলজি পড়তে এই কারণেই, আমার অডিও স্টোরি করার, ভয়েস ওভার করার একটা শখ আছে। এখানে করতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে আমি ভিলেন ক্যারেক্টারগুলোকে বেশি ভালোবাসি অ্যানালাইসিস করতে পজিটিভের থেকে। তবে একটা কথা কি, একটা মানুষ কখনোই জন্ম থেকে নেগেটিভ ক্যারেক্টার হয় না, তার জীবনে এমন কিছু ঘটনা ঘটে থাকে যেগুলো তাকে নেগেটিভ করে দেয়। তো আমি সেগুলোই জানতে চাই যে মানুষের জীবনে এক্সপিরিয়েন্স কীভাবে মানুষের মাইন্ডকে নেগেটিভ করতে পারে, এটাই জানার জন্য আমি সাইকোলজি পড়তে এসেছি। আমার বলা শেষ হলো, স্যার আমাকে বলেন তুই বেঙ্গলি মিডিয়াম। আমি বলছি হ্যাঁ স্যার। স্যার বলছেন যে ইউ ডিজার্ভ আ ক্ল্যাপ ফ্রম এভরি ওয়ান ইন দিস ক্লাস, কারণ তুমি যে ইংলিশে কথা বলার সাহসটা দেখিয়েছো এটা আর কেউ দেখাতে পারে না। আমি একটু ভাঙা ইংরেজিতেই বলেছিলাম, কিন্তু উনি যে ওই সাপোর্টটা ওই দিনকে আমাকে দিলেন, তারপর থেকে আজ অবধি ইংলিশ বলতে আমি কাঁপি না। এরপরে সফট স্কিলসের পরীক্ষা হয়েছে, 2বার এক্সটেম্পরে দাঁড়িয়েছি, একবার প্র্যাকটিস সেশনে, একবার ফাইনাল পরীক্ষায়, আমার কোনো সমস্যা হয়নি। তারপরে ইংলিশে প্রেজেন্টেশন দিয়েছি, সফট স্কিলসে এবং অন্যান্য সাবজেক্টেও, তাতেও আমার কোনো সমস্যা হয়নি। এভাবেই চলছে চলছে করতে করতে এবার প্রেজেন্টেশন দিতে হবে একদিন, প্রত্যেকটা সাবজেক্টের প্রেজেন্টেশন দিতে হবে। বারাসাতের ঘরেই একদিন বসে আছি, বেশি লম্বা করব না, 28 মিনিট হয়ে গেল, আপনাদের বিরক্ত লাগছে হয়তো। আমি এটা শেষ করে, মানে এই প্রেজেন্টেশনের ঘটনাটা বলে শেষ করব। আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আমি এক এক করে বলবো অন্য ভিডিওতে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে প্রেজেন্টেশনের বিষয়টা হচ্ছে সবচেয়ে সাংঘাতিক সুন্দর মুহূর্ত ছিল, যেটা আমি বলতে যাব এবার। তখন পুজোর ছুটির আগে আগে আমি, ছুটি পড়ে যাবে, এবার আমি ব্যাগ বই খাতা গুছাচ্ছি, কিছুদিনের মধ্যে আমাকে ফিরতে হবে, পরীক্ষাটা চলে আসবো। সরি, তখন পরীক্ষা ছিল না, তখন ক্লাস শেষ হলে চলে আসবো। এবার বিষয় হয়েছে কি, তখন সৈকত দাদা আমাকে ফোন করেছেন। ওখানে আমি যখন থাকি বারাসাতে, সৈকতদা আমাকে প্রায়শই ফোন করে ইষ্টপ্রসঙ্গ করেন, যদি আমাকে ও ট্র্যাকে ধরে রাখে, একজন আদর্শ দাদার মতো তিনি হচ্ছেন সৈকতদা। প্রচণ্ড আমার এখানে এসে বাড়ির বাইরে গিয়ে বাবা মায়ের পরে যদি কারোর ইনফ্লুয়েন্স থাকে সঠিক রাস্তায় থাকার, রোজ রোজ নাম ধ্যান ঠিকঠাক রাখার, বা সকাল সন্ধ্যায় প্রার্থনা ঠিকঠাক মেনটেন করার, তার জন্য মোটিভেশন দেওয়ার, যে তোর সমস্যা হচ্ছে ঠিক আছে, তুই নিষ্ঠাটা ভাঙবি না, ঠিক আছে, এই যে এই বিষয়গুলো যে বলার, সেটা হচ্ছে সৈকত দাদা না থাকলে
আমি ট্র্যাকে থাকতে পারতাম না। এই মানুষটা বহুত গাইড করেন আমাকে, ঠিক আছে। তো সৈকতদা আমাকে ফোন করেই তখন কথা বলছিলেন, কিছু চণ্ডীগড় মন্দিরে কোনো উৎসব রয়েছে, তো সেটাই সম্পর্কে বলছিলেন। তো হঠাৎ করে একটা নোটিফিকেশান এলো, ওই দাদাকে বললাম দাদা একটা মেসেজ ঢুকছে কলেজের গ্রুপ থেকে, আমি দেখি একটু। হ্যাঁ, তো একটা পিডিএফ এলো, এবারে রোল নাম্বার ওয়াইজ সকলের নাম দেওয়া রয়েছে, পাশে একটা করে টপিক লেখা রয়েছে, কাকে কোন টপিকের ওপরে প্রেজেন্টেশন বানাতে হবে। ভালো কথা। আমার রোল নাম্বার 40, আমার নাম লেখা, তার পাশে লেখা মেন্টাল হাইজিন। দেখে তো আমার কপালে হাত, কোনো কালে নামই শুনিনি জিনিসটার, নামই শুনিনি, জানি না বানাবো কি। সে তো হাড় হিম করা অবস্থা আমার তখন। সৈকতদাকে বললাম দাদা আমাকে একটা প্রেজেন্টেশন বানাতে দিয়েছে, কিন্তু টপিকটা না আমার জানা নেই। দাদা বলছি এরকম ভয়টা তুই কেন পাচ্ছিস, কী টপিক বল। আমি বলছি দাদা মেন্টাল হাইজিন। মেন্টাল হাইজিন, ওটা সদাচার, সদাচার, এটা মানসিক সদাচার। দাঁড়া তোকে বলে দিচ্ছি, তুমি বোঝাবে আমাকে, দাঁড়াও আমি খাতা বই বের করি। আরে খাতা বই বের করার কি দরকার, অত খাতা বই বের, না না আমি বের করবো, তুমি দাঁড়াও, তুমি আমাকে বলবে আমি নোট করবো কীরম কী জিনিস। প্রায় আধা ঘন্টা 1.25 ঘন্টা সৈকতদা বসে বসে আমাকে মেন্টাল হাইজিন বুঝিয়েছেন। বোঝানোর পরে আমার মাথা খুলেছে। তারপর তো বাড়ি চলে এসেছি। ওই ওই প্রেজেন্টেশনটাই আমি প্রথম বানিয়েছিলাম। তো বাড়িতে আসার পরে আর একটু পড়াশোনা করলাম, করে নোটপত্র বানালাম, বানিয়ে এবার প্রেজেন্টেশন বানাতে বসছি। শেষে একটা কোট দিয়ে শেষ করার ইচ্ছে ছিল, তো আমি ভাবছি যে ঠাকুরেরই একখানা কোট দেব আমি। আমার হঠাৎ করে কি দুঃসাহস হলো, আমি ভাবলাম যে আমি ঠাকুরেরই একটা কোট দিয়ে পুরো প্রেজেন্টেশনটা শেষ করব। তো এবারে আমি ভাবছি যে মেন্টাল হাইজিন বিষয়টা হচ্ছে এমনই, আমরা মানুষের পেছনে লাগবো না, মানুষকে ভালোবাসবো, ঠিক আছে, যাতে মানুষের সুবিধা করা যায় কী করে সেটা আমরা দেখব। তা এটাই দেখতে গিয়ে আমার মনে হলো যে কোটটার কথা ঠাকুরের, সেটা হচ্ছে বি কনসেন্ট্রিক with every urge for love. Love is life, love is faith, love is Lord, love is the lead to active progress, love is God and his incarnations. The Message Volume 3 এই কোটটা মনে হলো আমি দিলাম, দিয়ে শেষও করলাম। এবার যেদিনকে প্রেজেন্টেশন দিতে হবে, আমাদের যিনি টিচার উনি নন বেঙ্গলি, বাংলা বলা তো দূর, এক বর্ণ বোঝেনও না। তার ক্লাসে হয় ইংলিশ ইউজ করো, নয় হিন্দি ইউজ করো, নয় হিন্দি ইংলিশ মিশিয়ে বলো। 9 মিনিট 58 সেকেন্ড। কোথা থেকে আমার কনফিডেন্স এসছে আমি আজও জানি না, যে আমি হিন্দির হও জানি না, ওখানে দাঁড়িয়ে 9 মিনিট 58 সেকেন্ড আমি নাকি হিন্দিতে প্রেজেন্টেশন দিয়েছি ওখানটায়। আমার এন্ডিংয়ে একটা অংশ ছিল যেখানে আমি বলেছিলাম যে নাও আই এম গোয়িং টু এন্ড মাই প্রেজেন্টেশন উইথ এ কোট বাই মাই গুরু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রা। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এই যে বললাম মাই গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রা, এই কথাটা যেই না বললাম, কি একটা অদ্ভুত অধিকার বোধ। মানে ঠিক আছে আমি আমার নিজের মানুষকে নিয়ে কথা বলছি, উনি ছিলেন বলে আমি এখানটা দাঁড়িয়েছি আজকে। তো পুরোটা বললাম, বলে শেষ করলাম যে দেখুন গড ইনকারনেশন কে বিশ্বাস করে আর না করে আমি জানি না, তবে আমি মানি যে আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমাদের জীবনে হওয়ার ছিল, তাই হচ্ছে। সুতরাং যদি নেগেটিভ কিছু হয়ও, চ্যালেঞ্জ আসেও, আমরা সেটাকে নিয়ে নেগেটিভ হয়ে পড়বো না, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে সেই নেগেটিভ জিনিসটাকে, চ্যালেঞ্জটাকে এনজয় করব জীবনে, আনন্দের সঙ্গে সেটাকে অ্যাকসেপ্ট করবো। আমরা সব অবস্থায় রাজি থাকবো, ঠিক আছে, থাকার পরে আমরা সেটাকে নিয়ে কাজ করে আমরা এগিয়ে যাবো, আমরা অপটিমিস্টিক থাকবো, আমরা ভয় পেয়ে পালিয়ে আসবো না। এটা বলে আমি শেষ করলাম। একটা অদ্ভুত রোগ আছে আমার, আগে হতো স্টেজে ওঠার আগে পা কাঁপতো, এখন স্টেজে ওঠার আগে আর কিছু হয় না, সমস্ত কিছু হয়ে যায়, কমপ্লিট ডান, প্রেজেন্টেশন দেওয়া হয়ে গেল, আসছি, হার্টবিট কি বেড়ে গেছে। ওখানে যে সৎসঙ্গী ভাই বোনেরা ছিল তারা তো সবাই এসে বললো যে আমরা যেটা করতে পারছিলাম না সেটা তুই করে দেখালি। আমি বলছি না, করতে পারার কিছু নেই, কারণ যার জন্য আমি এখানে, যার কাজ করতে আমি এখানে এসেছি, সেখানে কম্পিটিশন কিসের? আমি এখানে ঠাকুরের কাজ করতে এসেছি,
আমি ইনস্ট্রাকশন পেয়েছিলাম যে আমাকে বলা হয়েছিল তুই যাচ্ছিস, পড়তে যাচ্ছিস ঠিক আছে, কিন্তু যতদিন জীবনে বাঁচবি ততদিন ঠাকুরের কাজ করে যাবি। আমি ঠাকুরের কাজ করতে এসেছি এখানে, আমি কম্পিটিশন করতে আসিনি, আমি শিখতে এসেছি, শিখে বাড়ি যাব। একদম যে যে জিনিসগুলো শিখলে আমি মানুষের কাজ করতে পারবো, ঠাকুরের হয়ে উঠতে পারবো, সেইগুলো শিখে আমি যাব এখান থেকে। যে যে কাজগুলো শিখলে মানুষকে মানসিক শান্তি দিতে পারবো, আমি আমি সেই কাজগুলো শিখে এখান থেকে যাব, যেটা করতে এসেছি করে এখান থেকে যাব। এরই মাঝে ইন্ট্রোডিউস হলো দেওঘরের গপ্প। পূজনীয় শুভ দাদাকে আমি নিবেদন করলাম, করার পরে আমি কাজটা শুরু করলাম, এবং হঠাৎ করে একটা ভয়ঙ্কর রেজ হলো। আপনারা সকলে এত ভালোবাসছেন এই সিরিজটাকে, আর তখন উনি আমাকে বললেন যে আধ খাপচা করে না করে তাহলে আলোচনা প্রসঙ্গ যেগুলো তৈরি হয়ে আছে সেগুলো থেকে শুরু করে দেখ কেমন হয়। আমি বললাম যে হ্যাঁ, এটা তো করাই যায়, তাহলে আমাকে পড়ে দেখতে হবে বিষয়টা। তো উনি বললেন হ্যাঁ হ্যাঁ কর, ভালো হবে আশা করি। আমি বললাম যে হ্যাঁ, কারণ আমি আগেও বলেছিলাম আমার আনন্দ কথা শুরু করারও যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে বিশেষত সৎসঙ্গী দাদা ও মায়েরা আমাকে প্রচুর লেখা পাঠান। যে কটা এপিসোড আপনারা এর আগে দেখেছেন আপলোড হয়েছে, প্লেলিস্টের মধ্যে রয়েছে, মেজর অফ দ্য পার্টস সৎসঙ্গী দাদা ও মায়েদের লেখা এবং ঠাকুরের কৃপার কথা। সুতরাং আমাদের কাছে আনন্দের ঘটনা মানে এইগুলোই, ঠাকুরের যে সমস্ত দয়ার ঘটনা রয়েছে সেগুলো। তো আমার জিনিসটা তৈরি করার উদ্দেশ্য এটাই ছিল যে আমরা যারা সব সময় সৎসঙ্গ অ্যাটেন্ড করতে পারি না, সব সময় কোথাও গিয়ে প্রেজেন্ট থাকতে পারি না, তারা যেন অ্যাটলিস্ট মানে ডিমোটিভেট না হয়ে যায়। ঠিক আছে, না তুমি নাম করছো, করো, নামের ফল তুমি ঠিক পাবে। ঠাকুর আছেন তোমাকে দিয়ে, নিজের কাজ উনি কি না করিয়ে ছেড়ে দেবেন তোমাকে? এটা হয় কখনো? তুমি যজন যজন ইষ্টভৃতি যেমন করছো করতে থাকো, উনি তোমাকে দিয়ে কাজ ঠিক করিয়ে নেবেন, ঠিক কোনো না কোনো কাজে তুমি লেগে যাবে, এটা হবে। ঠিক আছে, এটা ওনার হওয়ানোর বিষয় হচ্ছে। যাকে অনেক বড় অডিও হয়ে গেল, 37 মিনিটের কাছাকাছি। আজকে অনেক দিনের জমানো কথা বললাম, আর দেওঘরের গল্পটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন মানুষটাকে জানতে পারি একটু হলেও। ঠিক আছে, এমন অনেক সায়েন্টিফিক কথাবার্তা রয়েছে না যেগুলো আমরা আলোচনা প্রসঙ্গে রয়ে গেছে, আমরা কেউ পড়ি না, তারপরে হচ্ছে অত কথা কেউ মানতেও চায় না। আমার পরবর্তীতে ইচ্ছা আছে দেওঘরের গপ্পের যে কটা এপিসোড হবে তারপরে একটা করে আমরা টপিক তুলে সায়েন্টিফিক আলোচনা করব সেটার উপরে। তবে এটা একটু পরে, কারণ আমাকে আরও পড়াশোনা করতে হবে জিনিসটাকে নিয়ে। আর এখন আমি যে ফেজে রয়েছি সেখানে এত রিসার্চ করার মতো সময় আমার হাতে নেই। তাই প্রাইমারি স্টেজে আমরা চেষ্টা করছি দেওঘরের গপ্পে এই ঠাকুরের কথাগুলোকে আনার, যেগুলো উনি বলে গেছেন এবং যেগুলো আমরা জানি না। ঠিক আছে, তারপরে আমরা সেগুলোকে নিয়ে অ্যানালিসিস করব। অবশ্যই সেগুলোর কোনো বিজ্ঞানভিত্তিক আলোচনা আমরা আনার চেষ্টা করব। প্রয়োজনে অন্য কোনো গেস্ট আসতে পারেন, আপনারা বড় বড় ইউটিউব চ্যানেলের মতো পডকাস্ট শুনতে পেতে পারেন। প্রার্থনা করুন যাতে সেই জায়গায় যেতে পারি, আরও অনেক মানুষের মাঝখানে এইটার মাধ্যমে ঠাকুরকে পৌঁছে দিতে পারি। এটাই উদ্দেশ্য, আর কিচ্ছু নয়। অনেক দিন পরে আনন্দ কথার একটা এপিসোড আমি শ্যুট করছি নিজের ঘটনা দিয়ে। আরও অনেক ঘটনা আছে, আমি নিশ্চয়ই সেগুলোকে রেকর্ড করে করে আপনাদেরকে দেব। আর 541 জন সাবস্ক্রাইবার্স, প্রত্যেককে আমার থ্যাংক ইউ। আমি হাত জোর করে থ্যাংক ইউ জানাই, কারণ অনেকেই জুড়েছেন নতুন, যাদের সঙ্গে আমার কথা হয়নি। কারণ কথা হয়নি এ কারণেই বলছি, কারণ আজ থেকে 6 মাস আগে আমি যখন প্রত্যেকটা ভিডিও বানাতাম তার আগে নিজে থেকে কথা বলতাম। আমি ধরে নিতাম আমার ফ্যামিলির সঙ্গে আমি কথা বলছি, সেটা বহুদিন হয়ে গেল হয়নি। তো আজকে ওই কারণে যেহেতু ফ্রি আছি, আমি 3-4 দিন ধরেই সময় খুঁজছি কখন বসা যায়। তো গত 4-5 মাসের একটা আইডিওলজি আপনাদেরকে দিয়ে দিলাম যে এই জিনিসগুলো আমি ফেস করেছি, আর এটাই আমার উৎসাহ কাজ করার আরও নতুন করে। ঠিক আছে, আপনারা যারা যারা আমাকে কোনো সাজেশন দিতে চান এই আনন্দ কথার এপিসোড নিয়ে, যারা যারা লেখা পাঠাতে চান আপনার নিজের কোনো আনন্দের ঘটনা, অবশ্যই মেল করতে পারেন, অথবা আমার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঘটনাটা বাংলায় লিখে আপনার মতো করে লিখবেন, কোনো বাধ্যবাধকতা নেই। যতখানি খুশি বড় করতে চান করতে পারেন, আমার কোনো সমস্যা নেই, আমি করব। আমি মানুষের লেখা পড়তে খুব ভালোবাসি, আর সেটা যদি হয় আপনার জীবনের আনন্দের ঘটনা, তাহলে পজিটিভিটি ছড়াতে আমি সব সময় দুপায়ে এগিয়ে রয়েছি, কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আর
আর কি, তাহলে আজকের ভিডিওটা এটুকুই রাখি। এটুকু নয়, অনেকটাই হয়ে গেল, 40 মিনিট কমপ্লিট হয়ে গেল। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেওঘরের গপ্প শুনতে থাকুন। আপনাদের জন্যই করা। ঠাকুরের কাছে আপনাদের সকলের সুস্থতা কামনা করি। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।